স্বাগত জানাই প্রিয় দর্শক। কেটিভি স্টুডিও আড্ডাতে আজ পরিচয় করিয়ে দেব এমন একজন লোককে, যিনি অবশ্যই আমাদের খুলনার জন্য একজন অহংকারের মানুষ বা আমাদের গর্বের মানুষ। আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি। আমাদের খুলনায় যে নামটি একটা জেনারেশনের মুখে মুখে, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম সে সময় এই লোকটির নাম জানতো না এমন মানুষ এই শহরে খুঁজে পাওয়া দায় হবে। তার নামটি বলছি, তার সাথে সাথে পরিচয় করিয়ে দেব। তিনি মনসুর আজাদ। তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রীড়াবিদ। তিনি যেমন রেফারি হিসেবে বাংলাদেশে যতটা সুনাম কুড়িয়েছেন ততটা সুনাম বোধ হয় আর কেউ তার সমসাময়িক কোনো ব্যক্তি এরকম সুনাম বয়ে আনতে পারেনি। তো চলুন দর্শক, আমরা পরিচয় করিয়ে দিই আমাদের আজকের কেটিভি স্টুডিও আড্ডার অতিথি জনাব মনসুর আজাদ। ধন্যবাদ। কেমন আছেন মনসুর ভাই? জি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে খুলনার বিখ্যাত মানুষগুলো, যাদের দ্বারা আমরা খুলনাকে ব্র্যান্ডিং করা যায়, এরকম কিছু মানুষ আমাদের শহরে আছে। তার মধ্যে আপনি অন্যতম ক্রীড়াবিদ হিসেবে। আপনার নাম এই শহরে জানতো না একটা প্রজন্ম, এমন মানুষ কিন্তু আমি পাইনি। আপনার নাম শুনলেই বুঝে ফেলতাম যে অমুক মনসুর আজাদ বা মনসুর ভাই। আমরা এক কথা বলতাম মনসুর সাহেব, মনসুর ভাই। হ্যাঁ, যে উনি রেফারি হিসেবে আছেন, একটা সেলিব্রিটি আমাদের ওই সময়। আমরা যখন 80-র দশকের শেষের দিকে বা 90-এর দশকে আমাদের খুলনায় যখন খেলাধুলা অনেক রমরমা, তখন কিন্তু আপনি একজন সেলিব্রিটি আমাদের কাছে। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আসলে এই যে কেটিভি স্টুডিও যে প্রোগ্রাম শুরু করেছে, আমি তাদের এইটা শুভকামনা করি এবং আগামী দিনে আরও ভালো ভালো ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান করবে এটা আশা করি। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কেটিভির সাউন্ডের যে দর্শকবৃন্দ আছে তাদেরকে আমি রমজানুল মোবারক, তাদের অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দান করুক আল্লাহ, আমি এটা আল্লাহর কাছে দোয়া করি। পাশাপাশি আমি এটাও দোয়া করব যে উদ্যোগ নিয়েছে আজকে কেটিভি, মানুষের সামনে মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো তুলে ধরার জন্য, এটা অত্যন্ত একটি খুবই ভালো কাজ। এটা আমাদের এখানে খুবই কম ছিল, এখন খুলনাতে যেহেতু এটা চালু হয়েছে, আমি আশা করব এর মাধ্যমে খুলনা তথা সারা বাংলাদেশের যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে এনে দেশের যে সমস্ত বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো সম্মুখে এটা আপনারা তুলে ধরতে পারবেন, এই আশা আমি রাখি। অনেক ধন্যবাদ মনসুর ভাই। আপনি সত্যি সম্মানিত বোধ করছি, আপনি আমাদের মাঝে এসেছেন আজ। সত্যি অনেক সম্মানিত আমরা যে আপনার মতো একজন মানুষকে আমরা কেটিভিতে আনতে পেরেছি। আপনার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, একদম ইনফর্মাল কথাবার্তা হবে আমাদের। তো আমরা প্রথমেই বলতে চাই যে একটা সময় বাংলাদেশের খেলাধুলা বলতে বাংলাদেশে খুলনার ফুটবল কিন্তু একটা দারুণ একটা ক্রেজ ছিল, তাই না? যে সময় আপনি খেলা পরিচালনা করতেন, আমরা স্টেডিয়ামে খেলা দেখবার জন্য দল বেঁধে যেতাম। টিকিট কাটা হোক না কেটে হোক, আমরা ওয়াল বেয়ে হলেও খেলা দেখতে হবে, ফুটবল খেলা দেখতে হবে, বৃষ্টিতে ভিজে হোক, রোদে পুড়ে হোক। সেই যে জায়গাটা, এখন সেই সময় আর এই সময়ের মধ্যে আপনি খেলাধুলার ব্যাপার নিয়ে কি পার্থক্য দেখেন? আসলে আমাকে অনেকেই রেফারি হিসেবেই বেশি চেনে, কিন্তু আমি কিন্তু প্রকৃতপক্ষে একজন খেলোয়াড়। আমি আমার স্কুল জীবন থেকেই আমি এই খেলাধুলার সাথেই আমি সম্পৃক্ত। ইন্টার স্কুল থেকে শুরু করে খুলনা যে আবাহনী ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আমার যথেষ্ট অবদান রয়েছে। এই আবাহনী ক্লাবের যে এগুলো আমি বয়ে নিয়ে এসে এইখানে করেছিলাম। তার পরবর্তীতে ফুটবল আমার একটা প্রিয় খেলা ছিল। এই ফুটবল খেলার মাধ্যমে আমার পরিচিতি প্রথম হয় এবং আমি ঢাকাতে যখন ফার্স্ট ডিভিশন খেলতে যাই, তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পাই ঢাকাতে, অতি অল্প বয়সেই। এবং আমার এই বয়সে আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নেপালে অনুষ্ঠিত এই আনফা কাপে আমি খেলার সুযোগ হয় এবং বাংলাদেশে প্রথম কোনো ফুটবলের যে ট্রফি, রানার্স আপ ট্রফি, আমরা চায়নার সাথে হেরে গিয়েছিলাম, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়
প্রথম ট্রফি আমরা তখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল 1981 সালে, তখন আমরা প্রথম এই ট্রফিটা নিয়ে আসি। মানে বাংলাদেশের ফুটবলের প্রথম ট্রফি যেটা, সেটা 1981 সালে আনফা কাপে আমাদের টিম রানার্স আপ হয় এবং আমরা সেই ট্রফি প্রথমই বাংলাদেশে আমরা ফুটবলের কোনো ট্রফি নিয়ে আসি। মানে আপনি একজন গর্বিত আপনার রানী ঐশ্বর্য সেখানে আমাদেরকে পুরস্কৃত করেছিল, আমাদের নেপালের রানী, এবং আমাদেরকে সম্মানিত করেছিল। এটা আমার একটা খুবই একটা মানে নিজের কাছে আমার কাছে খুবই একটাই মনে হয়। পরবর্তীতে আমার ঢাকাতে আমি ফুটবল খেলার সময় ইনজুর্ড হয়ে যাই, আমার নিতে ব্যথা হয়। পরবর্তীতে আমি অপারেশনের পর আমি চিন্তা করি যে আমার আসলে তো প্রকৃতপক্ষে আমি কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা আমার ভিতরে কখনো আসে নাই। আমার এই খেলাটাই ছিল আমার জীবন, নেশা সব কিছুই। সেই কারণে আমি তখন চিন্তা করলাম যে এইটার মধ্যে থাকতে গেলে আমাকে কিছু না কিছুর মধ্যে তো যেতে হবে। সেই কারণে এটা যাতে পরবর্তী খেলোয়াড় জীবনের পরেও কন্টিনিউ করতে পারে, সেই হিসেবে আমি রেফারিতে ঢুকলাম এবং আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি খুবই অল্প সময়ের মধ্যে, মানে আমার মতন অল্প বয়সী রেফারি এত দ্রুত সময়ে, এবং আপনার কিন্তু এত সুনাম ছিল লোকের মুখে মুখে যে আপনি কিন্তু বললাম না যে আমাদের কাছে মনে হয় যে ওই সময় খেলোয়াড়দের মতোই মানে তখন যারা নামি দামি তাদের পাশাপাশি মনসুর সাহেবও কিন্তু একটা সেলিব্রিটি হিসেবে আমরা দেখতাম যে আজ খেলাকে পরিচালনা করছেন। এটা তো একটা ছিলই। আপনি তো তখনকার ক্রেজি আপনি দেখবেন যে 70, 80, 90 দশকে যখন আবাহনী মোহামেডান, তখন একটাই ছিল আবাহনী মোহামেডান, আর দেশে দুইটা ভাগ ছিল ক্রেজি, এবং কে কত বড় ফ্ল্যাগ তৈরি করতে পারে 100 গজ 200 গজ এরকম করে সারা পাড়া মহল্লায় এবং স্টেডিয়ামে আপনার। আমি তো তখন খেলা চালাইতে যেতাম, আমার জন্য সিকিউরিটি থাকতো, অনেক সিকিউরিটি রাখতে হতো, মানে মাঠে প্রবেশ করার মতন অবস্থা ছিল না। তখন দর্শকরা আপনার সকাল 11টা 12টার মধ্যে গ্যালারি প্যাকড হয়ে যেত, তারা নাস্তা নিয়ে যেত এবং ওখানে নাস্তা করে তারপরে বসে ওই তাস টাস খেলে সময় কাটাতো, কখন খেলা শুরু হবে, যদি ঢুকতে না পারে জায়গা না পায়, এরকম একটা অবস্থা। এবং প্রচুর দর্শক তখন যে ক্রেজি ছিল, সেই ক্রেজির তখন খেলা চালিয়েও তখন একটা মনের একটা অবস্থা হতো যে আমি এত বড় একটা খেলা চালাবো। এবং তখন কিন্তু যত বিগ ম্যাচ ছিল বাংলাদেশের, সব বিগ ম্যাচের 80% ম্যাচ আমি কন্ট্যাক্ট করতাম। এবং আমাকে তখন ফেডারেশনে যারা ছিল আমাকে অত্যন্ত স্নেহ করতো, শ্রদ্ধা করতো। তার কারণ একটাই ছিল যে আমি চেষ্টা করতাম যে কিভাবে একেবারে নিরপেক্ষ থেকে খেলাটা পরিচালনা করা যায়, এবং সেটা আমি চেষ্টা করেছি এবং দর্শকও সেটা নিয়েছে এবং তারা বুঝেছে যে না, আমি খেলার মধ্যে আমার কোনো রকম তঞ্চকতা বা কারোর পক্ষ এই ধরনের কোনোটা ছিল না। এবং আমি যখন খেলা পরিচালনা করতাম তখন তো ধরেন আপনার সমস্ত ক্লাবগুলিতে আবাহনী, মোহামেডান, বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক নেতা বলেন এবং যত বড় অর্থবিত্ত বলেন, এরা কিন্তু সবাই সম্পৃক্ত ছিল, দুই ক্লাবেই সম্পৃক্ত ছিল। এবং যে কারণে ক্লাবগুলোর মধ্যে একটা জৌলস ছিল, দর্শক ছিল। তো আমি কখনোই, আমাকে অনেক চেষ্টা করা হয়েছে মন্ত্রী মিনিস্টার আমার সাথে কথা বলার জন্য খেলা শুরুর আগে, আমি এই ব্যাপারে কোনো সময় তাদেরকে সে সুযোগ দিই নাই, যে কারণেই আমার গ্রহণযোগ্যতা ছিল, একটা গ্রহণযোগ্যতা এবং এটা ছিল। এইবার পরবর্তীতে ধরেন আমি ফিফা রেফারি, আমি একমাত্র বাংলাদেশের রেফারি যে আমাকে এটা স্পেশাল অ্যাওয়ার্ড হিসেবে আমাকে ফিফা ব্যাচ দেওয়া হয়। তখন তৎকালীন যে সময় আপনার ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন আকমল সাহেব, উনি আমার খেলা পরিচালনা দেখে উনি বললেন যে কেন সে ফিফা রেফারি হবে না। কিন্তু তখন আমাদের যারা বস ছিলেন, সিনিয়র ছিলেন এবং এই রেফারিজ নিয়ে কাজ করতেন, তারা তখন বলছিলেন ওনাকে যে না, উনি তো অনেক বয়স কম, অনেক জুনিয়র, এখনো তার ওই ইয়েটা আসে নাই, এত বড় একটা দায়িত্ব নেওয়ার আসে নাই। তো উনি বললেন যে না, আমি মনে করি তার সেই দায়িত্ব বোধ আসে এবং সেইটা পারবে। এবং আমাকে মানে অন্য সময় তো অনেক রেফারি তো মেলা ইন্টারভিউ ছিল, কিন্তু আমার জন্য সব মাপ, আমার জন্য সব মাপ না, সে ফিফা রেফারি হবে। এবং বাংলাদেশে তখন একমাত্র রেফারি হিসেবে আমি 93-তে যখন আবাহনী মোহামেডানের খেলা চালাই, ওই সময়টায় ওই খেলাটায় আমি প্রায় 13টা ইয়েলো কার্ড দিয়েছিলাম, যেটা কিনা তখন রেফারিরা আবাহনী এবং মোহামেডানের প্লেয়ারদেরকে কার্ড দেখানোর মতন
সাহস ছিল না, দর্শকদের এত চাপ ছিল। আমরা এই প্রসঙ্গে আসব, আমরা আপনার এই ফিফার এই পর্বে আমরা কথা বলবো এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যেগুলো পরিচালনা করেছেন সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা আমাদের ছোটবেলায় যে খেলার উন্মাদনা দেখেছি, এখন সেই বিষয়টা লস হলো কেন, যদি একটু বলতেন আপনার দৃষ্টিতে কি মনে হয়? লস হলো, প্রথম যেটা হলো সেটা হচ্ছে যখন এই যে টিমগুলা প্লেয়ারদেরকে পিছনে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে থাকলো এবং প্লেয়াররা দেখা গেল অনেক সময় বাইরের ডিস্ট্রিক্টগুলোতে খেলতে যেত, অনেক সময় অনেক ইনজুর্ড হয়ে যেত, অনেকের প্র্যাকটিসে পেত না, তখন এই ক্লাবগুলো, ঢাকা ক্লাবগুলো শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করে তারা ডাম্ফা করলো ঢাকা মেট্রোপলিটন এটা কি একটা ক্লাব ফেডারেশন করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে এই ঢাকা যারা খেলবে তারা বাইরের ডিস্ট্রিক্টগুলোতে খেলতে পারবে না। তো এখন ধরেন আমার এখানে আসলাম, সালাম, জোশী এরা যদি না খেলতে আসে তো আমাদের দর্শক মাঠে থাকবে না। রুমি সেই সময় রুমি নাম করা যারা ছিল, আমাদের শুধু না, আপনার চিটাগাঙ্গে আশিস, ভাদ্র যত প্লেয়ার ছিল, ন্যাশনাল চুন্নু ভাই বলেন, যত বড় বড় প্লেয়ার ছিল তাদেরকে একেবারে টোটালি নিয়ে নিল। হ্যাঁ, একটা ক্লাব কমিটি করে তারা এই সিদ্ধান্ত নিয়ে নিল যে এই যারা ঢাকাতে আমাদের খেলবে তারা বাইরে খেলতে পারবে না। প্রথম ধাক্কাটা হলো ওখানে। যে কারণে আর একটা জিনিস যেটা হয়েছে যে আপনি একটা জিনিস মনে করবেন যে ইউনিভার্সিটিতে কারা যায়, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে কিন্তু কয়েকটা ধাপ আছে। যেরকম আপনি প্রথমে আপনি কি করছেন, প্রাইমারিতে যাচ্ছেন, তারপরে এই করতে 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 লাস্টে যাবেন আপনি ইউনিভার্সিটিতে। এখন ধরেন ইউনিভার্সিটি আপনার চালু আছে কিন্তু আদার্স যে সাইডগুলো আছে নিচের সেগুলোর কোনো অ্যাক্টিভিটিস নাই, তাইলে ওই ইউনিভার্সিটিতে কোন ছাত্র পড়বে? আপনার তো তৈরি নেই। ঠিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কর্তা তারা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ফুটবলকে নিয়ে গেল এবং ওইখানে আপনার যে ঢাকায় যারা খেলবে সেই খেলোয়াড় কি ঢাকার না, সারা বাংলাদেশে 64 জেলার প্লেয়ার। তা সেই 64 জেলার প্লেয়ার যে ওইখানে যে খেলবে তাহলে তাকে তার পারফরমেন্স তো আপনার রুটে থাকতে হবে। এখান থেকে আস্তে আস্তে দেখে তারপরে সেই টিমগুলো, যেরকম আমরা যখন ফুটবল খেলতাম তখন ক্লাবগুলো কিন্তু আপনার ওই প্লেয়ার কালেক্ট করতো। আপনি জানেন যে শেরে বাংলা কাপ ফুটবল হতো, তারপর শরদ্দি কাপ ফুটবল হতো, এইগুলো নিয়মিত হতো। তখন সমস্ত ক্লাব অফিসিয়ালরা ওই টুর্নামেন্টের ওখানে যেত এবং ওইখানকার দেখে প্লেয়ারদেরকে পারফরমেন্স দেখে তারপর তারা কন্ট্যাক্ট করতো। আমিও ওইভাবে কন্ট্যাক্ট হয়েছিলাম। আমি রংপুরে আমরা ফাইনাল রাউন্ড খেলতে যে তখন আমি ওইভাবে কন্ট্যাক্ট হয়েছিলাম। যদিও আমরা খুলনা চ্যাম্পিয়ন 1977 সালে ফরিদপুরে আপনার শরদ্দি কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ খুলনা, বাংলাদেশের এই খেলায়। তো ওই টিমের আমি একজন সদস্য ছিলাম। আমাদের আজমাল্লাহ তপন সাহেব ছিল আপনার ক্যাপ্টেন, উনিও প্লেয়ার ছিলেন এবং পরবর্তীতে শেরে বাংলা কাপ যেটা প্রথম আমাদের খুলনায় 82 সালে হলো, এই 82 সালেও আমরা খুলনা চ্যাম্পিয়ন হলাম সারা বাংলাদেশে। তো এগুলো তখন যে মানে ক্রেজি ছিল, সে ক্রেজিটা আস্তে আস্তে যেহেতু আপনার এই যে নিচের লেভেলের যে খেলাধুলা এইগুলো যখনই আপনার ভাটা পড়ে গেল, তো আপনি এক কেন্দ্র এক ইউনিভার্সিটি খুলে আপনি ভালো স্টুডেন্ট পাবেন কোথা থেকে? আপনি তো পাবেন না। আপনার ভালো স্টুডেন্ট নিতে গেলে তো আপনাকে আগে এখান থেকে ছাত্রদেরকে তৈরি করে নিতে হবে। তো সেই যে আপনার গ্রাসরুট লেভেলের যে খেলাধুলা সেগুলোর প্রতি কোনো গুরুত্ব না। ক্লাবগুলো শুধু তাদের নিজস্ব যে ওই ঢাকায় আমি আবাহনী আমি চ্যাম্পিয়ন হব, মোহামেডান আমি চ্যাম্পিয়ন হব, এই যে চিন্তা ভাবনার মধ্যে এই ঢাকার ক্লাবগুলো নিয়ে গেল, ওইখান থেকে ফুটবলের প্রথম পরাজয় আপনার ফাটা শুরু হয়ে গেল। এটা তো একটা আছেই। দ্বিতীয়ত ধরেন আপনি আগে আপনার সমস্ত জায়গায় খেলার মাঠ ছিল, প্রতিটা মহল্লায় পাড়ায় সব জায়গায় খেলার মাঠ ছিল। আপনি এখন কোনো খেলার মাঠ পাবেন না, কোনো খেলার মাঠ পাবেন না যে আপনার বাচ্চারা যে তারা যে বিকেলে বা যে কোনো সময় খেলাধুলার মধ্যে যাচ্ছে না, এখন তো সব মোবাইলে চলে গেছে। কিন্তু আমি তো ধরেন এই নিয়ে প্রায় 30-35টা দেশে আমি ভ্রমণ করেছি। আমি এই ফিফা রেফারি হিসেবে আমি এক জুরিক পর্যন্ত গেছি, যে হেড অফিস যেখানে সুইজারল্যান্ডে। তা আমি দেখেছি যে সারা দেশে কি পরিমাণ খেলার ফ্যাসিলিটি, খেলার মাঠ সবকিছু সারা পৃথিবী জুড়ে এটা এবং ওই গভর্নমেন্টগুলো কিন্তু এটাই করে। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টরা এই সমস্ত ভূমিদস্যু বলেন যা বলেন, যত জায়গা জমি আছে সেগুলো ভরাট করে খেলার মাঠ নাই, সব আছে তাদের ব্যবসা, নিজেদের ব্যবসা। তা আপনি যদি খেলার মাঠ না দেন
তো ছেলেরা বাচ্চারা যাবে কোথায়? আপনার তো বাইরে ধরেন, আমি তো প্রায়ই যাই, সমস্ত একাডেমিগুলো তারা যেভাবে প্র্যাকটিস করে তাদের নিজস্ব মাঠ। আমি 1994 সালে কাতারে গিয়েছিলাম, কাতারে ফুটবল খেলা পরিচালনা করতে। তো ওখানে আমি ওদের তখন 7টা ক্লাব ছিল, তো 7টা ক্লাবে আমি ভ্রমণ করেছি। 7টা ক্লাবেরই তাদের নিজস্ব মাঠ আছে, মাঠ শুধু না, টোটাল ফ্যাসিলিটি। একটা তো মেইন মাঠ আছে, টার্ফ আছে, পাশে আবার ইনডোর স্টেডিয়াম আছে ওদের, মানে পুরো একটা কমপ্লেক্স, একদম কমপ্লেক্স। মানে একটা স্টেডিয়ামে গেলে যে ফিল পাবে, এটা হচ্ছে এক একটা ক্লাবেরই ছিল। আর আমাদের তো দেশেই খুঁজে পাওয়া বড় হাতে গোনা দুই একটা স্টেডিয়াম, তাও সিজনাল ভাগে পাওয়া যায় কিনা না। এখন আপনি সব দিক থেকে দেখবেন, আমাদের যে বাংলাদেশের যে এখন যে বসতিপূর্ণ যে বাংলাদেশ হয়েছে, আমাদের যে ভূমির যে এরিয়া, এই এরিয়ার মধ্যে এই যে 16 কোটি 18 কোটি লোক পৃথিবীর অন্য কোনো দেশে আপনি পাবেন না। এইটা হচ্ছে থাইল্যান্ডের চেয়ে ধরেন 3 গুণ বড়। সেখানে তাদের 7 কোটি 8 কোটি, আর আমাদের এই যে 3 ভাগের 1 ভাগ দেশ, আমাদের এখানে 18 কোটি 19 কোটি। তা আপনার সেই 19 কোটি লোকের যদি আপনি ঠিক মতন এদেরকে আবাসন ব্যবস্থার সাথে যদি এদেরকে পরিচর্যা করতে পারতেন, তাহলে কিন্তু আমরা স্পোর্টসে অনেক এগিয়ে যেতে পারতাম। কারণ আমাদের ম্যান পাওয়ার আছে, স্ট্যামিনা আছে, সবকিছু আছে। হ্যাঁ, আমরা এটাকে ঠিক মতন কাজে লাগাইতে পারি না। হচ্ছে কি যে আমরা যারা কেন্দ্রে থাকি, মূলত ধরেন জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি, এই এনএসসি তো কাজ হচ্ছে কি, এনএসসির কাজ হচ্ছে সারা দেশের খেলাধুলা নিয়ে তাদের চিন্তা ভাবনা করা, নট অনলি ফুটবল। টোটাল আমাদের বোধহয় আগে 32টা ছিল, এখন বোধহয় 42টা ফেডারেশন হয়ে গেছে। তো সমস্ত খেলাধুলার মূল হেড যারা দায়িত্বে আছেন, অলিম্পিক অ্যাসোসিয়েশন বলেন আর জাতীয় ক্রীড়া পরিষদ বলেন, এনএসসি বলেন, তাদের ভূমিকাও সব ওই ঢাকা কেন্দ্রিক, একেবারে ঢাকা কেন্দ্রিক। যে কারণে আপনার ওই যে কোটি কোটি টাকা খরচ করতেছে, দেখা গেল 4টে টিম খেলতেছে, 400 কোটি টাকা, 4 কোটি টাকা প্রাইজ মানি দিচ্ছে, 1 কোটি টাকা। একটা খেলা হচ্ছে, টাকার খেলা হচ্ছে, কিন্তু কোয়ালিটি নাই। শুধু না, আপনার খেলাটা তো এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। তা আপনার যে প্লেয়াররা যে এই যে ভার্সিটিতে যাবে তার যে পূর্ব প্রস্তুতি, সেই গ্রাসরুট লেভেলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যদি আপনি না করেন, তাতে আপনি কোনো অবস্থাতে ডেভেলপ করতে পারবেন না। ডেভেলপ করতে গেলে তো আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে। এনএসসির যে কাজটা, এনএসসি যদি প্রতিটা ডিস্ট্রিক্টে, এর আগে আমরা দেখেছি উপজেলা স্টেডিয়াম করা হবে, সব উপজেলা একটা স্টেডিয়াম করা হবে, এগুলো আমরা শুধু শুনি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখেন কোনো নেই। হয়তো কোনো জায়গায় একটুখানি মাটি ফেলে আপনার কাজ করে, তার ওইটা তো পরিচর্যা নেই। আপনি পরিচর্যা না থাকলে আপনার কি করে হবে? মানে এটাই আপনার কাছে মনে হয়েছে যে আমাদের খেলাধুলা, ফুটবল বিশেষ করে খেলাধুলাটা, আপনার ফুটবল যে বলেন, আপনি ক্রিকেটও বলেন, তার কারণ আমি খুলনাতে যে সময় খুলনা ধরেন আবাহনী, মোহামেডান, টাউন ক্লাব, তখন টাউন ক্লাব খুব একটা প্রতিদ্বন্দ্বী ছিল, নিউজ প্রিন্ট, প্ল্যাটিনাম, সমস্ত জায়গায় দাদামাস ফ্যাক্টরি, শিপইয়ার্ড, এই যে ক্লাবগুলো ছিল, এখানে কি হতো, একটা প্লেয়ারের চাকরির একটা ব্যবস্থা ছিল। তাদের কিন্তু তাদের জীবনযাপন নিয়ে ভাবতে হতো না, তারা চাকরি করতো। কম্পিটিশন ছিল খেলার মধ্যে, আপনি যে কোনো কিছুতে যান, কম্পিটিশন, উইদাউট কম্পিটিশন সেটা কখনোই এটার ভালোর মুখ দেখবেন। এবং আপনার নট অনলি খেলা, আমি স্পোর্টসেরটাই বলি, আমি রাজনৈতিক কোনো কথা নিয়ে আমার কোনো সে নাই। এই স্পোর্টসটা ধরেন আমাদের বাংলাদেশে, আমি খুলনার কথাই বলি, খুলনাতে বীরেন দাস বীরু, ইনি কিন্তু বাংলাদেশ সেই স্বাধীন বাংলা টিমের প্লেয়ার। বিরুদা বললে আমরা চিনি, তো স্বাধীন বাংলা দলের প্লেয়ার। কই খুলনার কোনো একটা ক্লাব তাকে মূল্যায়ন করলো না, কেউ মূল্যায়ন করলো। আমি খুলনারটাই বলি, আমি বাইরেরটা বাদে দিলাম। বিরুদা তাহলে হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল টিম যেটা ছিল, হ্যাঁ সেইটার সে সদস্য ছিলেন। এবং বীরেন দাস বীরু ব্যাডমিন্টনে খুলনার নাম্বার 1 প্লেয়ার ছিল। ফুটবলে তিনি খুলনা ফার্স্ট ডিভিশনে নিয়মিত প্লেয়ার ছিল। পরবর্তীতে সে আমার কোচ, আমার গুরু আবাহনী ক্লাবের সে কোচের দায়িত্ব পালন করেছে। তার মানে তার স্পোর্টসে তার যে অবদানটা, আপনি যদি আপনার সেই অবদানটার যদি আপনি মূল্য না দেন, আপনি তাকে যদি সম্মানিত না করেন, তাহলে আর একজন কেন এই কষ্ট করে এটা আসতে যাবে? মানে তার আগের পরের জেনারেশন তো দেখে, উনি রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছে,
কেউ মূল্যায়ন করে না, তাহলে আমি কেন? আমার একটা মনে এবার খুব আশা ছিল, এই যে ধরেন এই নতুন যে আন্দোলন করে যে দেশ একটা নতুন আসলো, সবকিছু একটা পরিবর্তন হবে, সব জায়গায় যার যে মূল্যায়ন তাকে করা হবে, পজিটিভ আসবে। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, আশাহত হয়েছি এবং মর্মাহত হয়েছি। তার কারণ খুলনা জেলা ক্রীড়া সংস্থায় একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, শুধু নট অনলি খুলনা জেলা ক্রীড়া সংস্থা, যতটা 64 জেলায় এবং যতগুলো ফেডারেশনগুলো অ্যাডহক কমিটি করেছে এই সরকার এসে বন্ধ করে দিয়ে। তা আপনি কাদেরকে মূল্যায়ন করবেন? যেখানে স্পোর্টসের যাদের অবদান তাতে আপনি মূল্যায়ন করবেন, তাই না? তো এখানে যদি যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনৈতিক দলের নেতাদের সাথে চলে, তাদেরকে যদি আপনি ওইখানে নিয়ে বসান, আমি রাজনৈতিক লোক বসবে না তা না, তার কারণ প্রতিটা রাজনৈতিক দলের মধ্যেও তো কোয়ালিটিফুল, আর হয় কি কোয়ালিটিফুল মধ্যে যদি না থাকে ডেভেলপমেন্টটা ওইভাবে হবে না, তাদের দরকার আছে, কিন্তু সেই কোয়ালিটি লোক দিন আপনি। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন আপনার সব দলের মধ্যেই তো স্পোর্টসের লোকজন আছে এবং তাদেরকে দেন, যথেষ্ট জ্ঞানী লোক আছে, যথেষ্ট মেধা আছে তাদের, আপনি তাদেরকে দেন। কিন্তু আপনি তাদেরকে দিচ্ছেন না, দিচ্ছেন এমন এমন লোকরে যাকে আমরা কোনোদিন, আমি তো আমার লাইফে কোনোদিন আমি খেলতে দেখি, যাকে যে সেক্টরে দেওয়া দরকার আপনি তাকে সেখানে দিচ্ছেন না। তাহলে সেই যে কথা বলে যে আজকে যে আন্দোলন হলো, তা আমি তো সেরকম একটা মনে করেছিলাম যে এই জায়গাটা অন্তত হবে, কিন্তু আমি খুবই মানে আশাহত এবং মর্মাহত। তার কারণ বাংলাদেশ, দেখা যাক এখন সামনে বাংলাদেশে এমনই একটা জিনিস, আমরা এই জাতীয় কথা বলছি, এগুলো শুনেও যদি তাদেরকে এখন রাজনৈতিক সাথে দলের সাথে আপনার সম্পর্ক থাকবে, আপনি আপনার সুবিধা আপনি পাবেন। এইটা তো স্পোর্টসের না। স্পোর্টস এমনই একটা জিনিস, আপনি দেখবেন স্লোগান ছিল, আমরা যখন স্পোর্টস করতাম তখন স্লোগান ছিল, যখনই একটা লোক যখন কোনো ইসের মধ্যে পড়ে তো বন্ধুরে বলে, দোস্ত তুই শেষ পর্যন্ত আমার সাথে পলিটিক্স করলি, এইটা বলে, দেখেন পলিটিক্স, তুই আমার সাথে পলিটিক্স করলি, এটা কিন্তু বলে, এটা কিন্তু ব্যাড সেন্সে বলছে, পলিটিক্স করছিস আমার সাথে ব্যাড সেন্সে বলছে। তাহলে পলিটিশিয়ানরাই ওই জায়গাটাকে, তার মানেটা কি বলতে চাচ্ছে যে পলিটিক্সটা একটা ব্যাড, আর স্পোর্টসম্যানদের বলতো ভেরি গুড স্পোর্টসম্যান স্পিরিট, এইভাবে থাবা দিত পিঠে, ভেরি গুড স্পোর্টসম্যান স্পিরিট। তার মানে কি স্পোর্টসটাকে ওই আঙ্গিক পজিটিভ দিক, আর পলিটিক্যালদের বলতো কি দোস্ত আমার সাথে নেগেটিভ সেন্সে ইউজ করতো। কিন্তু প্রকৃতপক্ষে তো উল্টা, এখন প্রকৃতপক্ষে উল্টা হয়ে গেছে, কালক্রম হয়ে গেছে। তো আমি আশা করব কার্যক্ষেত্রে, আশা করব যারা আসবে বা যারা আছে তাদের এই বিষয়ে তাদের একটা সেই ধরনের শুভবুদ্ধি হবে যে যে জায়গাটা যার জন্য প্রাপ্য তাকে দিয়ে এটা ডেভেলপ করার জন্য তার সাথে সাপোর্ট দেওয়া, তাইলে আপনার এই জায়গা আপনি ফিরে আসতে পারবেন। এখন দেখেন আগে ক্লাবগুলো খেলতো, প্লেয়াররা পয়সা পেত, এখন প্লেয়াররা পয়সা পায় না। কারণ কি, আগে আবাহনী মোহামেডান ক্লাবে যারা যেত, এই সমস্ত বড় বড় ক্লাবে যেত, আপনি দেখবেন ঢাকা কেন সারা বাংলাদেশে সব 8% অর্থবিত্ত লোক, সম্মানী লোক, এরা ক্লাবে যেত, বুঝতে পারেন, ক্লাবে যেত এবং ক্লাবে সেইভাবে তারা ডোনেট করতো, স্পন্সর করতো। কিন্তু এমন হয়ে গেল পরে যে গ্যামলিংয়ে ক্লাবগুলো এত বেশি আপনার ঢুকে গেল, আর গ্যামলিং যেখানে হচ্ছে সেখানে ধরেন কিছু লোক তো তাদের নৈতিকতা থাকে না, তখন তারা নেশাদ্রব্যের মধ্যে ঢুকে যায়, এবং যখন নেশাদ্রব্য আপনার ক্লাবগুলোতে আপনার বেচা কিনা হবে বা ওই নেশাখোররা যখন ক্লাবে যে আপনার গ্যামলিং বোর্ডে বসবে, তো আপনি একজন কর্তাও হয়ে যাবে, কর্তা, তখন আপনি একজন এলিট পারসন, আপনি কি ওখানে যাবেন? আপনার সেই সম্মান ওখানে থাকবে? আপনি বসে আছেন ক্লাবে, দেখা গেল এমন একটা লোক আপনার সামনে দিয়ে ঢুকতেছে যেটা আপনি খুবই বিব্রত হয়ে যাবেন, যে কারণে আস্তে আস্তে ক্লাব থেকে সেই সমস্ত ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিয়েছে। তাইলে আপনি অর্থ পাবেন কোথায়? খেলা তো নো মানি নো স্পোর্টস, আপনার লাগবেই। তারপরে যে গ্যামলিং ছিল সেগুলোও বন্ধ। এখন ক্লাবগুলো এখন হয়ে গেছে, স্টেডিয়ামগুলো হয়ে গেছে কি, বা এবং ক্রীড়া ফেডারেশনগুলো হয়ে গেছে কি, সব হচ্ছে দলীয় লেজুর ভিত্তি করা, এবং কিভাবে আমি ক্ষমতায় থাকবো সেইভাবে ক্লাবের কাউন্সিলর হওয়া। আপনি খেয়াল করবেন যে মানে এটা বলতে দ্বিধা নেই যে আপনার শুধুমাত্র ভোট করার জন্য, কাউন্সিলর হওয়ার জন্য প্যাড সর্বস্ব ক্লাব আছে খুলনাতেই 150, মানে যাদের কোনো আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, আপনি কোনো ক্লাব খুঁজে পাবেন না। খালি আমি ওখানে প্যাড সর্বোচ্চ, প্যাড সর্বোচ্চ, আমি প্যাডে অ্যাপ্লিকেশন দিয়ে আমি এন্ট্রি নিচ্ছি, আমি বছরে ফিটা দিচ্ছি, ব্যাস, শুধু ভোটার হওয়ার জন্য আমি ভোটার হয়ে গেছি। আপনি খেয়াল করেন এখন যদি আমি সাপোজ একটা ছোট খেলার কথাই বলি, আপনার কাবাডি খেলা বা হ্যান্ডবল খেলা, এতে কিন্তু অত বেশি পয়সা খরচ হয় না। তারপরে আপনার ব্যাডমিন্টন খেলা, তারপরে আপনার টেবিল টেনিস খেলা, দাবা খেলা, ছোট স্পেস, ছোট জায়গা আপনি করে নিতে পারতেছেন। তা আপনি
বছরে 5,000 10,000 টাকা খরচ করে আপনি একটা কাউন্সিলর হতে পাচ্ছেন, আর আপনি যখনই আবাহনী মোহামেডান ক্লাব যখন একটা ফুটবল টিম করবে, একটা ক্রিকেট টিম করবে, তাদের 20 লাখ টাকা খরচ, তো 20 লাখ টাকা খরচ করেও সে কিন্তু একজন কাউন্সিলর, মানে ভোটার মান সবার একই, সে একই। আবার যে 5,000 টাকা খরচ করতেছে তার মানও একই। তা এখন কেন মানুষ ওইটার টাকা খরচ করে ওইগুলো যাবে? এই সমস্ত কারণগুলো, মানে এই যে অসঙ্গতিগুলো, এই অসঙ্গতিগুলো আসলে যদি পলিটিক্যাল ডিসিশন না হয়, পলিটিক্যাল ডিসিশনই তো সর্বোচ্চ, অবশ্যই পলিটিক্যাল ডিসিশন হতে হবে যে আমরা দেশকে, আমাদের আসলে স্পোর্টস এমনই একটা জিনিস, এইটা সারা বিশ্বে আপনার দেখেন, ওয়েস্ট ইন্ডিজ সারা বিশ্বে চেনে, এখন বাংলাদেশ ক্রিকেটে সারা বিশ্বে চেনে। তো এটা তো খেলাধুলাই আপনার হচ্ছে, এটা তো অ্যাম্বাসাডাররা, তাই না? আমরা যখন খেলাধুলা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির পরিচয়পত্র। আপনি যখন যাবেন, আমরা যখন গেছি তখন 94 সালে আমি যখন কাতারে খেলা চালাইতে যাই, তখন ওই টিভিতে দেখি আমাদের অনিরুদ্ধ দা ছিল গোলকিপার, অনিরুদ্ধ দা। উনি দেখছে যে কিরে মনসুর আসছে, উনি খোঁজ দিছে কোন হোটেলে আছে আমি, উনি সেই হোটেলে যেয়ে হাজির। আরে মনসুর, আমি তো তোমার এই দেখলাম, তাই দেখলাম। সে এত খুশি আমাকে নিয়ে, যে সে একটা ওই 24 ক্যারেট গোল্ড পালিশ একটা ঘড়ি আমাকে সে কিনে দিল। আমি নিব না, না জোর করে সে দিল। তো এই যে ধরেন আন্তরিকতা তখন যেটা ছিল, এখন কিন্তু এইগুলো কিছু নেই, প্লেয়ারদের মধ্যে নাই আন্তরিকতা, ক্লাবগুলোর সেই পরিবেশ নাই। তারপরে আপনার যারা খেলাধুলা করবে, শিশুরা, বাচ্চারা, তাদেরকে যে আমরা পরিচর্যা করব তার কোনো খেলার মাঠ নাই। ওদেরকে তো আপনি খেলার মাঠ দিতে পারছেন না, ওরা পরিচর্যা করবে কিভাবে? আবার তারপরে ধরেন আরো একটা বড় প্রবলেম এখন যেটা হয়েছে, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে এমন ভাবে এনগেজ করে দিচ্ছে যে ও 24 ঘন্টা পড়াশোনাই করতে হবে, খাওয়ারও সময় নেই। এইখানে আমরা বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আগে প্রতিটা স্কুলে একটা বিপিএড টিচার ছিল গেম টিচার। তার কাজ হচ্ছে ছেলেদেরকে যে খেলায় সে ইন্টারেস্টেড, তাকে সেই খেলায় তাকে মনোনিবেশ করানো এবং তাকে খেলানো। আমি তো সবসময় বলি যে আপনার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, এবং খেলাধুলার পাশাপাশি লেখাপড়া। আপনার যদি শরীরটা ভালো না থাকে, আপনার মনটা ভালো না থাকে, আপনি যদি সুস্থ না হন, আপনি পড়লে তো আপনি নিতে পারবেন না, আপনার ব্রেনে তো নিবে না। তা আপনি যদি খালি পড়বেন, কিন্তু আপনার সেই শারীরিক যে স্ট্যামিনা নাই, দরকার আপনার মানসিক যে প্রস্তুতি দরকার আপনার নাই। এই জন্য আমি সবসময় বলি যে লেখাপড়ায় ডেভেলপ করতে গেলে অবশ্যই খেলাধুলা করতে হবে, খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে হবে। তা নাহলে আপনার শরীর মন যদি আপনি সুস্থ না থাকে, তা আপনি কোনো অবস্থাতে একজন ভালো শিক্ষিত হতে পারবেন না, ভালো মানুষ হওয়া সম্ভব না। তো এইটা আমরা এই দিকে আমরা খেয়াল করি না। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের উচিত ছিল যে এই বিষয়গুলো মাঠ পর্যায়ে, আপনার জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যাতে খেলাধুলা হয় সেইগুলো, এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে যদি সমন্বিত না করা যায় শিল্প সংস্কৃতি এবং খেলাধুলার সঙ্গে, তাহলে কিন্তু আলটিমেটলি গোলটা কিন্তু জিরো হয়ে যাবে। আপনার একটা অভিজ্ঞতার কথা যদি বলেন, যে এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা পরিচালনা করতে যেটা আপনার কাছে একটা স্মরণীয়, অথবা মনে করেন যে কাজটা আপনার ভালো লেগেছে, এরকম কিছু একটা। এটা যেরকম আপনার 1995-এ শ্রীলঙ্কাতে আপনার যে টুর্নামেন্টে হয়, এটা আমাদের ওই টুর্নামেন্টে আমাকে মালয়েশিয়ান যিনি ম্যাচ কমিশনার ছিলেন, আচ্ছা, তো উনি আমার আগের খেলাগুলো পরিচালনা দেখে। এটা কি খেলা ছিল? এটা ফুটবল, ব্রিস্টল সার্ফ ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, তো এইখানে এটার ফাইনাল খেলা ছিল। ইন্ডিয়া পরিচালনা করেছিলেন আপনি? হ্যাঁ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা খেলা। আচ্ছা, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ফাইনাল খেলা। তো এখানে আমাকে রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তো দায়িত্ব দেওয়া হওয়ার পরে জর্জ জোসেফ, উনি যে আমাদের যে রেফারি ম্যাচ কমিশনার ছিলেন, উনি আমাকেই মনে করলেন যে এই খেলাটা আমাকে দিয়ে পরিচালনা করবেন। তা আমার ওই ফিফা রেফারি হওয়ার পরের বছরই এত বড় একটা সুযোগ পেয়ে আমার তো খুবই একটা আনন্দ হয়ে গেল। তো এই খেলাটা যখন আমি পরিচালনা করছিলাম, তখন কিন্তু আবার একটা সিস্টেম ছিল গোল্ডেন গোল। হ্যাঁ, এক্সট্রা টাইম হইলে গোল্ডেন গোলের মধ্যে খেলাটা সমাপ্তি হবে। মানে যে প্রথমে গোল করতে পারবে ওই এক্সট্রা টাইমে, আর বাকি টাইম আর খেলা লাগবে। আচ্ছা, মানে পেনাল্টিটা আর হচ্ছে না, পেনাল্টি আর হওয়া লাগবে না, এবং সঙ্গে সঙ্গে খেলা শেষ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার ধরেন এক্সট্রা টাইমের 14 মিনিটে কেউ একটা গোল করে ফেললো, ব্যাস ওই পর্যন্তই খেলা, আর এরপরে খেলা যাবে না। এইটা সিস্টেম ছিল তখন। তো আমি যখন খেলা পরিচালনা করতেছিলাম, তখন খেলাটা আপনার গোলশূন্য ড্র, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছিল। এবং হঠাৎ করে বৃষ্টি, হাফ টাইমের সময় প্রচুর বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি
যে চিন্তার বাইরে। তো আপনার ওই যেহেতু ওদের সমুদ্রের পাশেই আপনার স্টেডিয়াম, তো ওইখানে আপনার ওই খেলা শুরু করার মতন কোনো অবস্থা না। এখন দুই টিম তো আপনার ড্রেসিং রুমে, এখন আমি তো বসে আছি, আমি কি করব, ম্যাচ কমিশনার কি করবে? এখন ওই সময়টায় ফিফাতে রুলসে এমনভাবে ছিল না যে তুমি এত মিনিট তুমি অপেক্ষা করতে পারবা, তোমার এই খেলাটা বৃষ্টি কতক্ষণ পর্যন্ত তুমি এটাকে করতে পারবা। তো ওইখানে আমি আনলিমিটেড সময়, মানে এটার নিয়ে কোনো ছিল না, কোনো ডিসিশন ছিল না, কিন্তু প্লেয়াররা তো আপনার পর্যন্ত খেলে বসে আছে। তো তখন আমি আর ওই ম্যাচ কমিশনার বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটাকে এখন কিভাবে এটা মিনিমাইজ করা যায়, ফাইনাল খেলা ডিসিশন কিভাবে নিল। তো ওনার সাথে আমি সিদ্ধান্ত নিলাম আমরা প্রথমে 15 মিনিট সময় দিই, ক্লাবগুলোকে যেয়ে বলি যে আপনার 15 মিনিট ওয়েট করেন। তো বললো ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার ম্যাচ কমিশনার বললো ঠিক আছে। দুই ক্যাপ্টেনকে ডেকে বললাম যেহেতু ওয়েদার ভালো না, 15 মিনিটস ওয়েট। তো 15 মিনিটস ওয়েটের পরে আপনার বৃষ্টি থামলো না। এই 15 মিনিট আউট অফ ফিল্ড, হ্যাঁ আউট অফ ফিল্ড, সব আউট অফ ফিল্ড, ড্রেসিং রুমে। আচ্ছা, মাঠ একেবারে ভরাট পানি। তো তখন আমি আবার দুই ক্যাপ্টেনকে ডাকলাম 15 মিনিট পরে যে নেক্সট 15 মিনিটস, মানে আমি কন্টিনিউ একবারে টাইম দিলাম না। তো এরকমভাবে দেওয়ার পরে এবং নেক্সট 15 মিনিটস দেওয়ার পরে আপনার প্রায় 45 মিনিটসের সময় আপনার বৃষ্টিটা থামলো। কিন্তু বৃষ্টি থামলো বটে, কিন্তু মাঠ তো পানি ভরা, এইখানে তো খেলা চালানো সম্ভব না, এটা ফাইনাল খেলা। তো তখন আমি একটা ডিসিশনে তো আসতে হবে। তখন আমি গ্রাউন্ডসম্যানকে ডাকলাম, গ্রাউন্ডসম্যানকে ডেকে বললাম যে তুমি কি এই মাঠটা 10 মিনিটের মধ্যে কি আমাকে খেলার প্রস্তুত করে দিতে পারবা? তো ওরা বললো যে হ্যাঁ পারবো। তো ওই মাঠে যে আপনার ড্রেনেজ ব্যবস্থা ছিল এত ভালো যে মাঠটা এরকম স্লোপ ছিল, ওভাল টাইপের ছিল এবং চারিদিক থেকে আপনার ড্রেন ছিল, যে কারণে পানিটা ওরা 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করে মাঠ খেলার উপযোগী করে দিল। তো আবার আমি ওদেরকে ডেকে মাঠে গেলাম। এই মাঠে যেয়ে পরে খেলা তো আপনার গোললেস ড্র, এখন নতুন নিয়মে যেতে হবে। নতুন নিয়মে যাওয়ার পরে আমি তো মোটামুটিভাবে খেলা চালাইলাম। খেলা চালানোর পরে আপনার ঠিক প্রায় সেকেন্ড হাফ আর গেল না, হঠাৎ করে ওই 7 মিনিটে তার আগেই একটা ঘটনা ঘটে গেল। আপনার বৃষ্টির মাঠ তো, ইন্ডিয়ান একটা প্লেয়ার অ্যাটাক করতেছিল লেফট সাইডে, আর এদের একটা প্লেয়ার যে আপনার ওটাকে পা দিয়ে বলটাকে সরাইতে গেলে ওই স্টেডিয়ামের পাশে ছিল যে টার্ফ, আমরা রানিং করার যে টার্ফ, ওই টার্ফটা ছিল সিমেন্টের কংক্রিট দিয়ে বিট করা, মানে সাইডটা। তো ওই প্লেয়ারটা বৃষ্টিতে স্লিপ করে যায়, ওই কংক্রিটের পরে পড়ে গেছে এবং এই যে প্লেয়ারটা গেছে সেও সাথে যে তার গার পরে পড়ছে, চাপ লেগে এই হাঁটুর এইখানে নিচে এই হাড়টা ভেঙে গেছে। তো ওইটা তো আমার পক্ষে আর বোঝা সম্ভব ছিল না। তো আমি তো ওই প্লেয়ারকে একটা ইয়েলো কার্ড দিলাম, দিয়ে তারপরে ফাউলের দায়ে আমি ইয়েলো কার্ড দিয়ে খেলা শুরু করে শেষ করলাম। শেষ করার পরে তো মোটামুটি ভাবে পরে আমি দেখি যে গোল শূন্য ড্র হলো। গোল শূন্য ড্র না, শ্রীলঙ্কা একটা গোল দিল এবং ওই সময় খেলা শেষ, গোল্ডেন গোল, এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে গেল। তো ওইটা পরবর্তীতে আমি হোটেলের আপনার লবিতে ওই ইন্ডিয়ান কোচ ছিল, ইন্ডিয়ান টিমের কোচ ছিল একজন রাশান, ও আমাকে ওই এক্সরে প্লেটটা নিয়ে আসলো, এনে আমাকে বললো যে লুক। তো আমি দেখলাম যে ছেলেটার পাটা দুই ভাগ হয়ে গেছে। তো আমার কাছে খুবই খারাপ লাগছিল যে একটা প্লেয়ার এইভাবেই হয়ে গেল। তো এরকম একটা ফাইনাল ম্যাচে এরকম তারপরে একটা প্লেয়ার হয়ে গেল, মানে আপনি বিষয়টা বুঝতে তো পারেন, আমার বোঝা কারোর বোঝা ছিল না। এটা তো কারণ এটা মানে একটা অ্যাক্সিডেন্টই বলতে হবে। ওই যে ওইখানে বিটের পরে যে পড়ে চাপ লাগবে বা এরকম হবে এটা বোঝা যায়নি, মাঠেও বোঝা যায়নি। আমি তো প্লেয়ারকে মানে পরবর্তীতে ও মানে স্ট্রেচারে করে নিয়ে গেল, হ্যাঁ নিয়ে গেল, ওর পরে পাজে ভেঙে দুই ভাগ হয়ে গেছে, এটা আর বোঝা যায়নি। পরে এটা আমার কাছে খুবই একটু বেদনাদায়ক মনে হয়েছিল যে একটা প্লেয়ারের লাইফটা এইভাবেই হয়ে গেল। এটা আমার জীবনে একটা খুবই স্মরণীয় যে খেলাটাও ছিল অত্যন্ত ফাইনাল খেলা, যখন এটা খুবই একটা ছিল ইন্টারন্যাশনাল ফাইনাল। এটাও ছিল ইন্দোনেশিয়াতে আমি যে গেম করেছিলাম, এটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরকম বহুত আছে, তার মধ্যে এইটা ছিল আমার খুব স্মরণীয়। বাহ, দারুণ। আমরা অনেক কথাই বললাম। আচ্ছা মুনসির ভাই, আমাদের অনেক কথাই বলেছি, আরো কথা বললে অনেক বিষয় আমরা বলতে পারবো, কিন্তু আসলে সময় আমাদেরকে সাপোর্ট করছে না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে বলেন যে এই প্রজন্মে যারা খেলাধুলা মোটামুটি শিখতে চায় বা শিখবে, আসলে হয়েছে কি অভিভাবকদের প্রতি আমাদের কিছু বলার আছে কিনা, বা আপনি একজন
সিনিয়র ক্রীড়াবিদ হিসেবে আপনি এই প্রজন্মের বাচ্চাদের উদ্দেশ্যে অথবা অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা? আমি অভিভাবকদের উদ্দেশ্যের মেসেজের আগে আমি যে আমাদের স্পোর্টসের যে মূল যে ক্রীড়া পরিষদ এনএসসি, যারা এই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তাদেরকে আমি অনুরোধ করব, মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনার যে কোনো খেলায় আপনি ডেভেলপ করতে গেলে আপনাকে গ্রাসরুট লেভেলে আপনাকে প্রথমে হাত দিতে হবে। আপনি যদি ওই ঢাকা কেন্দ্রিক সব করে আগে বাচ্চাদেরকে তৈরি করতে হবে, সেই ব্যাপারে এই একমাত্র আপনার এই ক্রীড়া মন্ত্রণালয় পারে। এটা ডেভেলপমেন্টের জন্য আপনার যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার দরকার মফস্বল ইয়েগুলো উপজেলা লেভেলের থেকে শুরু করে সেইগুলো যাতে দেয়, এটা আমি তাদের কাছে অনুরোধ রাখবো। তার কারণ স্পোর্টসটা এটা এমনই একটা জিনিস যেটা জাতির জন্য, এবং এই যে আমরা বলি যে মানব গড়ার যে মূল কারিগর বলি আমরা হাতে বলি, এগুলো যেরকম লেখাপড়ার যারা শিক্ষক আছে, পাশাপাশি খেলাধুলা, এই দুইটা জিনিস যদি আপনি ডেভেলপ না করতে পারেন সেই জাতি কখনোই উন্নত হবে না, কখনোই উন্নত হতে পারবে না। আর আজকে আমাদের এই ছেলেপেলেরা আজকাল এই খেলাধুলার মধ্যে না আসার কারণে দেখেন সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে, যে কারণে মানে বিভিন্ন রকমের অপরাধ বলেন যাই বলেন সবকিছু ওই জীবনের জন্য তারা অনেক ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে এবং মানে খুবই একটা বাজে অবস্থায়। তা আমি অনুরোধ করব সবাইকে, যারা দেশকে ভালোবাসেন, যারা এই জাতিকে আরো ভালো জায়গায় নিতে চান, তারা লেখাপড়ার সাথে সাথে লেখাপড়ায় যেমন ডেভেলপ করতে হবে, পাশাপাশি খেলাধুলাকে আপনার ডেভেলপ করতে হবে। এই দুইটাকে যদি সমন্বয় করা যায়, দুইটাকে যদি সেইভাবে করা যায়, তাহলে আমি মনে করি যে দেশ আবার একটা ভালো জায়গায় আসবে। আর অভিভাবকদেরকে আমি অনুরোধ করব যে আপনার শিশু সন্তানকে খেলার মাঠে পাঠান। আপনি খেলার মাঠ না পান, আপনি আপনার ঘরে এক্সারসাইজ করান, তার শরীরটাকে তার ফিট রাখতে হবে। তার কারণ তার ব্রেনটা যদি ভালো না থাকে, তার শারীরিক যদি সুস্থতা না থাকে, আপনি তাকে ওই 1000 বেটে বই 10টা টিচার নিয়ে পড়ায়ও আপনি কিছু করতে পারবেন না, তার কারণ তার মানসিক রোগী হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে যাদের সুযোগ আছে তারা মাঠে যাবে, যাদের সুযোগ নেই তারা অন্তত ঘরে বসেও, ছাদের পরে বসেও আপনি থেকে এক্সারসাইজ করেন এবং তাদেরকে এর পিছনে মোটিভেট করেন। তাহলে আপনার ছেলে সন্তানও একটা ভালো ভবিষ্যতের দিকে যাবে, দেশও। তখন যখনই আপনি একটা ভালো সন্তান পাবেন, ভালো মানুষ পাবেন, তো অটোমেটিক্যালি দেশটাও সেইভাবে ডেভেলপড হয়ে যাবে। মানে যারা দেশ গড়বে তারা যদি সুস্থ হয়, তারা যদি স্বাভাবিক মানসিকতার হয়, অবশ্যই ব্রড মানসিকতার হয়, তাহলে আমার দেশও বিকাশ ঘটবে, এটাই স্বাভাবিক। অবশ্যই অবশ্যই। আমি এটা আশা করব অভিভাবকদের কাছে, তার চেয়ে বেশি আশা করব আমি সরকারের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের কাজ হচ্ছে এইটাকে খুঁজে খুঁজে বের করেই করা। মানে একদম যে ডিসিশনটা নেওয়ার দরকার সেটাই নেন, যাতে আপনি পয়সা খরচ করছেন ঠিকই, কি করছেন দেখেন। আমি বলি পয়সা খরচ, খুলনা একটা স্টেডিয়াম করা হয়েছে, কি লাভ হচ্ছে এই পর্যন্ত? খুলনা স্টেডিয়ামে আপনি দেখেন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি আনতে পারতেছেন না। আবার কি করতেছেন আপনি? ওইখানকে কাউকে খেলতেও দিচ্ছেন না। তাহলে ওইটা তো একটা পুরো বাড়ি হয়ে গেছে, আপনি খেলতে দিচ্ছেন, সাপকোপের বসা বাড়ি হয়ে গেল। শুধু সাপকোপ কোথায়, এই সমস্ত জায়গায় তো যত মানে অপকর্ম যেগুলো হয়, যে কাজগুলো হয়, সেগুলো তো এই সমস্ত নির্জন জায়গা। আপনি করেছেন কি? মানুষকে স্পোর্টসের মধ্যে এনে তাদেরকে সে চরিত্র গঠন করবেন, কিন্তু সেইটার বদলে আপনি করছেন কি? আপনি একটা দরজায় বন্ধ করে যে উল্টো কাজ করছেন, চরিত্র হরণের কাজ করছেন। তো এটা তো একটা মানে মেনে নেওয়া যায় না। আপনি এটাকে সব জায়গায় আসলে হাত দিতে হবে না, এইগুলো হাত দিতে হবে। এখানে যদি আপনার খেলার পরিবেশ করে দিতে হবে, ছেলেদেরকে উন্মুক্ত করে দিতে হবে খেলার সুযোগ। আপনি ওখানে স্টেডিয়ামে ঢুকতে দেয় না, আমাদের এখানে স্টেডিয়ামে ঢুকতে গেলে তো হচ্ছে না, আপনার মাঠ নাই। এক সার্কিট হাউসে দেখবেন যে এক পাশে ক্রিকেট, কোনো রকম একটা ফুটবল 2-3 জন করাচ্ছে, তারপরে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর মাথায় বল লাগছে, কারোর মাথায় হচ্ছে। শুধু খেলাধুলো না, আপনি যখনই একটা অনুষ্ঠান হবে পলিটিক্যাল পার্টিদের, ওই সার্কিট হাউস যখন করবে তখন তো বাঁশ গাড়ে, তো বাঁশ যখন গাড়ে তখন গর্ত থাকে, ওরা উপর দিয়ে একটু বালি দিয়ে দেয়, কিন্তু যখনই আপনার বৃষ্টি বা পানি পড়ে ওই গর্তগুলো তো থেকে যায়। তো প্লেয়াররা যখন খেলাধুলা বা প্র্যাকটিস করবে তো আপনার অ্যাঙ্কেল টুইস্ট করবে, এটা তো একটা ক্ষতি হয়ে যাবে, একটা লাইফ নষ্ট হয়ে যাবে। এটা আমাদের সবাই মিলে এই একটা জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া, এবং সেইভাবে আপনার যদি আমরা একটা ভালো পরিকল্পনা নিয়ে এগোতে পারি, আমি আশা করি যে আবার সেই ক্রেজ এবং আবার সেই আমরা একটা ভালো মানুষ তৈরি করার যে অবস্থা, স্পোর্টস তো কিন্তু ভালো মানুষ তৈরি করার একটা জায়গা, সেই জায়গাটা আমরা ফিরে আসতে পারবো। অনেক ধন্যবাদ মনসুর ভাই, আপনি আমাদের স্টুডিওতে আজ এসেছেন।
আমরা ভবিষ্যতে আবার কোনো একদিন আপনার সঙ্গে বসবো, এই আশা রাখছি। আরও বিস্তর আলোচনা হবে। এটি কেটিভি স্টুডিও আড্ডার আজ দ্বিতীয় অনুষ্ঠান। নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। আপনাকে আমরা আবার স্টুডিওতে ডাকবো, আহ্বান জানাবো, একটু যদি সময় করে আসেন। ইনশাল্লাহ। আমি তো যেহেতু স্পোর্টসের লোক, আমি সবসময়ের জন্য, আমি স্পোর্টসের জন্য আমার নিবেদিত প্রাণ। একদম। যখনই ডাকবেন, যখনই যে কোনো পরামর্শ বা যেই চাই, আমার কোনো এখানে কোনো কিছু নাই। আমি চাই যে স্পোর্টসটা যদি ঠিক থাকে তাহলে লেখাপড়াও ছেলেদের মন বসবে, জাতি একটা ভালো জায়গায় যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মনসুর ভাই বলছিলেন স্পোর্টসে যদি আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন তাহলে শুধু পড়াশোনায় তার যে মেধা বিকাশ হবে তার 1000 গুণ মেধা বিকাশ হবে। সে যদি শারীরিকভাবে ফিট হয়, তার যদি মেধা বিকাশ ঘটাতে চান, তাকে অবশ্যই আপনি স্পোর্টসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং খেলাধুলা, শিল্প সংস্কৃতি যদি আপনাকে আপনার সন্তান এটি যদি না বোঝে তাহলে তো আপনার জাতির পরিচয় একদিন হারিয়ে যাবে। তো শুধু পড়াশোনা অবশ্যই করতে হবে। এই জন্যে মনসুর ভাই যে কথাটি বললেন যে আমাদের জাতীয় স্পোর্টস কাউন্সিল যারা রয়েছে তাদের কর্মকর্তারা এবং সেই সাথে আমাদের অভিভাবকরা আমাদের সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা থাকতে হবে যে আমাদের বাচ্চারা যেন খেলাধুলার দিকে ঝোঁকে। যে কথাটি বললেন যে অন্তত শরীরচর্চাটা ঘরে বসেও করা সম্ভব যদি আপনার অন্য কোনো সুযোগ না থাকে। আর বিভিন্নভাবেই আশা করছি যে আপনি এই বিষয়ে উনি আমাদের অতিথি আজ যে কথাগুলো বললেন আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং সবার উপরে আপনারাই হচ্ছেন জাজ, কি করতে হবে আপনার সন্তানের জন্য এবং এই দেশের যারা নীতি নির্ধারক রয়েছেন কি করলে আমার দেশের মঙ্গল হবে, দেশের ভালো হবে, এটি আমাদের ব্যবস্থা নিতে হবে। তো ভালো থাকবেন। কেটিভি স্টুডিও আড্ডায় আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে।